আজকে এমন একটি ওয়েব সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি যার ইন্ট্রোডাকশনের কোনো দরকার হয় না। আপনি যদি সিরিজ লাভার হয়ে থাকেন তাহলে পাতাল লোকের নাম নিশ্চয়ই শুনেছেন। আজকে আমরা এই 8.1 আউট অফ 10 IMDb রেটিং পাওয়া দুর্দান্ত ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজটি এক্সপ্লেন করতে যাচ্ছি। শুরু করার আগে একটি মাত্র অনুরোধ, ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পাতাল লোকের সিজন 1। কাহিনীর শুরুতে একটি পুলিশ ভ্যানে কয়েকজন পুলিশকে পেট্রোলিং করতে দেখা যায়। ইন্সপেক্টর হাতিরাম চৌধুরী সাব ইন্সপেক্টর আনসারিকে স্বর্গ, মর্ত আর পাতালের গল্প শোনাচ্ছে। পাতাল লোকে দেবতারা থাকে, মর্তের সাধারণ মানুষ, আর পাতাল লোকে থাকে নর্দমার কীটেরা। কথাগুলো শাস্ত্রে লেখা থাকলেও হাতিরাম হোয়াটসঅ্যাপে পড়েছিল। তার মতে তাদের থানা অর্থাৎ আউটার জামনা পার হলো পাতাল লোক। সেখানে কেউ মারা গেলেও কারোর কিছু যায় আসে না, সলভ করার মতো কেস নেই, তাই প্রমোশনও নেই। এইদিকে আনসারি হাতিরামের কথা না শুনে বইয়ে ডুবেছিল। আসলে আনসারি মাত্র 3 মাস আগেই পুলিশ ফোর্স জয়েন করলেও সে IPS অফিসার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। হাতিরাম তাকে বারবার বলছিল বইয়ে কিছুই নেই। কয়েকবার কথাটি বলার পর আনসারি হাতিরামের সম্মান রক্ষার্থে বই সরিয়ে প্রশ্ন করে, তাহলে স্বর্গলোকে পোস্টিং হওয়ার দরকার ছিল, তাই না স্যার? হাতিরাম উত্তর দেয়, হ্যাঁ, তবে স্বর্গের কেস স্বর্গেই চাপা দিয়ে দেওয়া হয়, সেখানেও ইনভেস্টিগেশনের সুযোগ নেই। এরই মাঝে রেডিওতে সিগন্যাল আসে পার্শ্ববর্তী বস্তিতে যাওয়ার জন্য। সেখানে যেতে যেতে হাতিরাম আনসারিকে বলছিল সব থেকে ভালো হলো মর্ত, সেখানে মাঝে মাঝে পাতাল লোকের কিছু কিট বেরিয়ে আসে, তখন কাণ্ড ঘটে, যেমন নিঠারি কাণ্ড। পুলিশ এখানে ইনভেস্টিগেশন করার সুযোগ পায়। কথা বলতে বলতে তারা পৌঁছে দেখতে পায় একটি লোক তার বউকে মারছে। পুলিশ গিয়ে লোকটিকে থামিয়ে আঘাত করতে গেলে বউটি উল্টো পুলিশদের গালাগালি করতে শুরু করে। এই হলো পাতাল লোক। সিন শিফট হয় একটি হোটেলে। একজন ওয়েটার খাবার নিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে শুনতে পাই ভেতর থেকে কেউ বলছে, আমি মাস্টারজির সাথে কথা বলতে চাই, মাস্টারজির সাথে আমার কথা বলিয়ে দাও। আর কিছু শোনার আগেই একটি ছেলে দরজা খুলে দেয়। অন্য একটি রুম থেকে একটি ছেলে বসে বসে একটি শোপিস বানাচ্ছিল। ছেলেটির সাথে একটি মেয়েও ছিল। ছেলেটি শোপিসটি মেয়েটিকে দিয়ে দেয়। দরজায় নক হলে দরজা খুলে দেখতে পাই অন্য রুমে সে ছেলেটি দাঁড়িয়ে। অতঃপর 2 রুম থেকে তারা 4 জন বের হয়ে একটি কালো গাড়িতে উঠে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় একটি সাদা গাড়ি তাদের গাড়ির পাশে চলে এলে কালো গাড়িটি জোরে ছুটতে শুরু করে। সাদা ও কালো গাড়ির মাঝে চেসিং শুরু হয়ে যায়। এক পর্যায়ে সাদা গাড়িটি কালো গাড়ির রাস্তা ব্লক করে ব্রিজের উপর তাদের আটকে ফেলে। সেখানে একটি নিউজ চ্যানেলের ভ্যানও ছিল। তারা হট্টগোল দেখে ক্যামেরা সহ বেরিয়ে আসে। সেটা দেখে সাদা গাড়িতে থাকা একজন বাকিদের ইশারায় কিছু একটা বলছিল। সাদা গাড়িতে থাকা অফিসার কালো গাড়ির সবাইকে অ্যারেস্ট করে ফেলে, কিন্তু তাদের মধ্যে একজন গাড়ির ছাদে উঠে গিয়েছিল। সে অ্যারেস্ট হওয়ার আগেই নিজের ফোন পানিতে ছুঁড়ে ফেলে দেয়। একটু পর হাতিরাম ও আনসারি টিম নিয়ে সেখানে উপস্থিত হয়। সাদা গাড়ির লোকগুলো আসলে ইন্টেলিজেন্স থেকে এসেছে। হাতিরাম নিজের পরিচয় দিয়ে জানায় এই এরিয়া তাদের থানার আওতাধীন। ডিসিপি ভগৎ হাতিরামকে বলে ওই 4 জনকে তাদের থানায় অ্যারেস্ট করার প্রক্রিয়া শুরু করতে। হাতিরাম জানতে চায় তাদের অপরাধ কি। ডিসিপি উত্তর দেয় কনস্পিরেসি অফ মার্ডার। যেহেতু ঘটনাটি ওপেন স্পেসে অর্থাৎ ব্রিজের উপরেই ঘটেছিল, তাই থানার সামনে রিপোর্টারদের প্রচুর ভিড় জমে গিয়েছিল। হাতিরাম সেই 4 জন অপরাধীকে সেফলি থানার ভেতরে নিয়ে চলে আসে। জিজ্ঞাসাবাদ করার সময় জানা যায় যেই ছেলেটি শোপিস বানাচ্ছিল তার নাম আসলে কবির এম। কনস্টেবল টোকাস এবার বাকি 2 জন ছেলের নাম জিজ্ঞেস করে, কিন্তু তারা কোনো উত্তর দেয় না। টোকাস রেগে গিয়ে তাদের মারতে শুরু করলে আনসারি এসে বলে এইসব কি হচ্ছে, বাইরে স্যাররা সহ মিডিয়া রয়েছে। টোকাস খুবই ডিসরেসপেক্টফুলি আনসারিকে বলে এভাবে জিজ্ঞাসাবাদ করতে হয়, এখনো নামটা পর্যন্ত বলেনি এরা। আনসারি তার সাথে কোনো কথা না বলে 2 জনের মধ্যে একজনকে উঠে দাঁড়াতে বলে। তারপর পকেট চেক করতেই তার ID কার্ড পেয়ে যায়। একেই হয়তো বলে গতরের থেকে বুদ্ধির জোর বেশি। অন্যদিকে 4 জনের মধ্যে থাকা একমাত্র মেয়েটিকে জিজ্ঞাসাবাদের জন্য অন্য সেলে নিয়ে যাওয়া হয়েছিল, যার দায়িত্বে ছিল একজন মহিলা কনস্টেবল মঞ্জু। মেয়েটি কাঁদতে কাঁদতে তাকে বলে সে ওই ছেলেগুলোকে চেনে না, সে তো শুধু লিফট নিয়েছিল। কনস্টেবল মঞ্জু তার কোনো কথা না শুনে ফোনে কথা বলতেই ব্যস্ত ছিল। সে মেয়েটিকে বলে তার কাপড় চোপড় খুলতে, কিন্তু মেয়েটি কথা না শুনে কেঁদেই যাচ্ছে দেখে কনস্টেবল মেয়েটিকে কয়েকটি থাপ্পড় মারতেই মেয়েটি নিজের কাপড় চোপড় খুলে ফেলে। তারপর মহিলা কনস্টেবল মেয়েটির জামা কাপড়গুলো চেক করতে শুরু করে। পরের সিনে দেখা যায় টিভিতে এক্সক্লুসিভ নিউজ চলছে কিভাবে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী তার ফোনটি ব্রিজ থেকে পানিতে ফেলে দিয়েছে। সবার একটি প্রশ্ন, ফোনে কি এমন জিনিস থাকতে পারে। নিউজটি হাতিরাম এবং তার বস SHO ভির্ক দেখছিল। ডিসিপি ভগৎ এসে হাতিরামকে বাইরে পাঠিয়ে দিয়ে ভির্ককে জিজ্ঞেস করে কেস কে হ্যান্ডেল করবে। ভির্ক জানায়
থানায় বিকাশ বেহেল, কিন্তু সে 1 সপ্তাহের জন্য ছুটিতে থাকায় ভগৎ কেসটি হাতিরামকে হ্যান্ড ওভার করতে বলে, কিন্তু ভির্ক বলে হাতিরাম এত বড় কেস হ্যান্ডেল করতে পারবে না। ভগৎ উত্তর দেয়, ওপেন অ্যান্ড শাট কেস, জাস্ট রুল বুক ফলো করলেও কেস সলভ হয়ে যাবে। তারপর ইন্টেলিজেন্সের অন্য একজন অফিসারকে বলে হাতিরামের কাছে কেসটা ব্রিফ করতে। অফিসার জানায় তারা একটি গোপন কল পেয়েছিল যে 4 জন মার্ডার করার উদ্দেশ্যে হোটেল আপটাউনে উঠেছে। তারা ধারণা করছে এদের মধ্যে কেউ কলটি করেছিল অথবা হোটেলের কেউ হতে পারে। হাতিরাম অফিসারের দায়সারা কথায় সন্তুষ্ট হতে না পেরে বলেই বসে সাধারণত ইন্টেলিজেন্স ইউনিট এই ধরনের রেইডের খবর লোকাল থানার উপর ছেড়ে দেয়। সেই অফিসার হাতিরামকে তাচ্ছিল্য করে ডিসিপি ভগৎকে বলে, স্যার হাতিরাম বলছে আমরা নাকি সরাসরি রেইড দিয়ে প্রোটোকল ব্রেক করেছি। ডিসিপি ভগৎ বেশ সিরিয়াস ভঙ্গিতে এগিয়ে এসে উত্তর দেয়, ঠিকই তো বলেছে। তারপর হাতিরামকে জবাবদিহিতার মতো করে বলে, লোকাল থানায় ইনফর্ম করার মতো সময় ছিল না, তাই আমাদেরকে রেইড দিতে হয়েছিল। দৃশ্যপট পরিবর্তন হয় সাংবাদিক সঞ্জীব মেহরার কাছে। সঞ্জীবকে তার চ্যানেলের ওনার মিস্টার সিং এর লয়ার রিজাইন করতে বলেছে, কিন্তু সঞ্জীব রাজি হয় না। তার কথা হলো এখন আর টিআরপি না পেলেও এই চ্যানেলকে স্বনামধন্য সেই বানিয়েছে। সঞ্জীবের বন্ধু জয় লয়ারকে পাঠিয়ে দিয়ে সঞ্জীবকে বলে, ব্যাপারটি শুধু টিআরপির নয়, সিং সাহেব হয়তো আরো কিছু জানে। তুমি যে সোনিপাথের এক্সপ্রেস হাইওয়ে ডিলের ব্যাপারে রিপোর্ট করতে চাইছিলে সেটা হয়তো সিং জেনে গিয়েছে। এরই মাঝে সঞ্জীবের অ্যাসিস্ট্যান্ট এসে টিভিটি অন করে দেয়। নিউজে বলছিল আজ সকালে পুলিশ যে সন্ত্রাসীদের গ্রেফতার করেছিল তারা সাংবাদিক সঞ্জীব মেহরাকে খুন করতে এসেছিল। অনেকের মতে এটা স্বাধীন সাংবাদিকতার উপর হামলা স্বরূপ, কারণ সঞ্জীব প্রায়শই সরকারের অপকর্ম নিয়ে সংবাদ প্রেজেন্ট করে থাকে। এরই মাঝে কমিশনার সঞ্জীবকে কল করলে ফোনটা জয় রিসিভ করে। পরের দৃশ্যে দেখানো হয় হাতিরাম সেই 4 জন আসামির সামনে দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে একজনের কোনো ডিটেলসই পাওয়া যায়নি, এমনকি ফিঙ্গারপ্রিন্টও ছিল 9টি। দেখা যায় ছেলেটির বাম হাতের বৃদ্ধাঙ্গুলটি নেই। ফোন ফেলে দেওয়া সেই ছেলেটিকে যখন জিজ্ঞেস করা হয় ফোনটি কেন ফেলে দিয়েছিল, সে বলে কোন ফোন, মানে সাফ সাফ মিথ্যা বলে। তখনই আনসারি এসে হাতিরামকে ডেকে নিয়ে যায়। তারা অনেকগুলো এভিডেন্স কালেক্ট করেছে, যার মধ্যে মেয়েটির কাছ থেকে পাওয়া কিছু ডলার এবং কবির এম নামের ছেলেটির বানানো শোপিসটিও ছিল। সাথে ছিল একটি অদ্ভুত মেডিকেল সার্টিফিকেট। আনসারি ধারণা করে সেটা হয়তো খতনার সার্টিফিকেট হতে পারে। তাছাড়া গাড়ির বডির নাম্বারের সাথে নাম্বার প্লেটের কোনো মিল নেই, হয়তো সেটা চুরি করেছে। হাতিরাম সব দেখে আনসারিকে বলে খুব ভালোভাবে সবার ব্যাকগ্রাউন্ড চেক করতে, স্পেশালি ফোন ফেলে দেওয়া সেই ছেলেটির। আমরা জানতে পারি ছেলেটির নাম তোপ সিং। অন্যদিকে সঞ্জীব রাত 9টার প্রাইম টাইমে টিভির পর্দায় আসতে মানা করে দেয়, কারণ কমিশনার ফোনে কিছুই কনফার্ম করে বলতে পারেনি যে হামলা সঞ্জীব মেহরার উপরেই হওয়ার কথা ছিল কিনা। জয় বাধ্য হয়ে অন্য একজনকে সংবাদ পাঠ করতে পাঠিয়ে দেয়। জয় ও সঞ্জীব বাড়ি ফেরার সময় সাংবাদিকদের চাপে তাদের গাড়ি চলতেই পারছিল না। সঞ্জীবের ফোনে তার ওয়াইফ ডলি কল করলে সঞ্জীব জানায় সে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছে। তারা কোনো মতে বের হয়ে গেলেও দুজন বাইকে এসে সঞ্জীবের ছবি নেওয়ার চেষ্টা করছিল। জয় গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে বিরক্ত হয়ে বলে, এরা কারা? সঞ্জীব বলে, এরা আসলে আমরা, মানে সে সাংবাদিকদের টিআরপির জন্য ক্ষুধার কথা বোঝাচ্ছিল। সঞ্জীবের উপর কে হামলা করতে পারে সেটা নিয়ে সে এবং জয় আলোচনা করতে শুরু করে। সঞ্জীব বলে সিং সাহেব হতে পারে, জয় বলে দশরথ কুমারও তো হতে পারে, কারণ 3 বছর আগে সঞ্জীব তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ারই ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ সঞ্জীব নিজের অনেস্ট জার্নালিজম দিয়ে এত শত্রু বানিয়েছে যে তারা ডিসাইডই করতে পারে না তার উপর কে হামলা করতে পারে। হাতিরাম এবং আনসারিও একই বিষয় নিয়েই আলোচনা করছিল যে সঞ্জীব মেহরার ক্ষতি কে করতে পারে। হাতিরাম ধারণা করছে নিশ্চয়ই বড় কেউ আছে, নয়তো তোপ সিং ফোনটি পানিতে ফেলে দিত না। তখন আনসারি বলে, আপনার কি মনে হচ্ছে না যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট পুরো তথ্য দিতে চাইছে না? হাতিরাম উত্তর দেয়, কারণ তাদের ধারণা থানায় পুলিশ না বরং গাধা বসে থাকে, আমাদের ততটুকুই বলা হয় যতটুকু জানা দরকার। তখনই হাতিরামের কাছে একটি নিউজ চ্যানেল থেকে কল আসে। সেই রিপোর্টার অনবরত ইংরেজিতে কথা বলে যাচ্ছিল। এদিকে বেচারা হাতিরামের ইংরেজি একদমই ভাঙাচোরা। আমরা হাতিরাম এবং আনসারির মাঝে বেশ ভালো একটি বন্ডিং দেখতে পাই, কিছুটা বন্ধুদের মতো, তবে অবশ্যই সিনিয়র জুনিয়রের স্নেহ ও শ্রদ্ধাবোধ সহ। পরের দৃশ্যে সঞ্জীবের স্ত্রী ডলিকে দেখানো হয়। ডলি এংজাইটির পেশেন্ট, সাথে মানসিকভাবেও কিছুটা অসুস্থ। ডলিকে তার মা ফোন দিলে সে তার মায়ের সাথে কথা বলতে বলতে তার কুকুর সাবিত্রীকে খাবার দিতে বাইরে আসে। তখনই চারপাশ থেকে অজস্র সাংবাদিক তাকে ঘিরে ধরে। ডলি ভয়ে কাবু হয়ে গিয়েছিল। এদিকে সঞ্জীব এসে দেখতে পায় তার বাড়ির সামনে প্রেস ভিড় করেছে, তাই সে একটু দূরে জয়ের গাড়ি থেকে নেমে পড়েছিল। সঞ্জীব নামতেই ডলি তাকে কল করে। ডলি অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে চাইছিল সঞ্জীব বাড়িতে এসে শুধু এতটুকু বলুক যে তারা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সঞ্জীব
সঞ্জীব ডলিকে সবকিছু থেকে আগলে নেবে, কিন্তু সঞ্জীব বিরক্ত হয়ে বলে আজকে সে মরতে মরতে বেঁচেছে, একটা দিন কি সে ডলির এংজাইটি নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবতে পারবে না? ডলি কিছু বলছিল কিন্তু সঞ্জীব সেটা না শুনে ফোন রেখে দেয়। সঞ্জীব বাড়ি না গিয়ে অন্ধকারে হাঁটতে শুরু করে। সিন শিফট হয়। একটি বারে সঞ্জীবের নিউজ চ্যানেলের অন্য একজন অ্যাঙ্কর সারা ম্যাথিউস বসেছিল। তার থেকে একটু দূরেই সঞ্জীব বসে ড্রিঙ্কস করছিল। সারা এগিয়ে এসে কোনো হাই হ্যালো না করেই একটি জোকস বলতে শুরু করে। সঞ্জীব হাসে না, কিন্তু তার মন কিছুটা ভালো হয়ে যায়। সে যখন সারাকে জিজ্ঞেস করে সারা কি আজকের নিউজ সম্পর্কে কিছু জানতে চাইবে না, তখন সারা উত্তর দেয় সঞ্জীব যদি সেই ব্যাপারে কথা বলতেই চাইতো তাহলে এখানে একা বসে থাকতো না। অর্থাৎ সারা বেশ আন্ডারস্ট্যান্ডিং। আমরা দেখতে পাই বার বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেলেও সারা এবং সঞ্জীবের কথা যেন শেষই হচ্ছিল না। সঞ্জীব সারার সাথে মন খুলে বেশ হাসি খুশি ভাবেই কথা বলছিল। সারা জানায় সে যখন বিদেশে পড়াশোনা করছিল তখন সঞ্জীব দশরথ কুমারকে নিয়ে একটি নিউজ করেছিল। সেই দিনই সারা ডিসাইড করে সে দেশে ফিরে আসবে এবং সঞ্জীবের হয়েই কাজ করবে। সব শোনার পর সঞ্জীব বলে একসময় আমরা হিরো ছিলাম, অথচ এখন আমরা জোকার। আমাদের ট্রোল করা হয়, ফোন করা হয়, চাকরি থেকে বেরও করে দেওয়া হয়। মানে সে ইনডিরেক্টলি নিজের কথাই বলছিল। এদিকে হাতিরাম ডিউটি শেষে তার বাড়িতে ফিরে এসেছে। আমরা হাতিরাম এবং তার স্ত্রীর মাঝে বেশ সুন্দর নর্মাল একটি সম্পর্ক দেখতে পাই, যেখানে একে অন্যের জন্য কেয়ার আছে, রাগারাগি আছে, পরক্ষণেই সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একজন সঙ্গীও আছে। এই যেমন হাতিরাম তার স্ত্রীকে কথার মাঝে কথা বলার জন্য বকা দিয়ে পরক্ষণেই আবারও নতুন কেসের ব্যাপারে তাকে সবটা খুলে বলছিল। পরের দিন সকালে ভির্ক থানায় এসে হাতিরামের উপর চিৎকার করতে শুরু করে যে কিভাবে সঞ্জীব মেহরার নাম লিক হলো, কারণ এই ইনফরমেশন তো শুধু ইন্টেলিজেন্স এবং হাতিরামের টিমের কাছেই ছিল। হাতিরাম আমতা আমতা করে বলে খবর যখন লিক হয় তখন তার ও আনসারের ব্রিফিং শোনাও শেষ হয়নি। ভির্ক বলে ভগৎ স্যার গতকাল থেকে অনেক রেগে আছে। তখনই ডিসিপি ভগৎ হাতিরামকে কল করে। হাতিরাম কল রিসিভ করে তাকে সরি বলতে শুরু করে, বলে সে জানে না কিভাবে নাম লিক হলো। ভগৎ উত্তর দেয় সেসব থাক, আমি দুজন পিএসও পাঠাচ্ছি, তাদের সাথে নিয়ে সঞ্জীব মেহেরের সাথে দেখা করো, আর কেস সম্পর্কে ততটুকুই বলবে যতটুকু প্রয়োজন। আসলে ভির্ক শুধুই হাতিরামের উপর চিৎকার করার জন্য মিথ্যা বলেছিল যে ভগৎ খবর লিক হওয়া নিয়ে রেগে আছে। ভির্ক বের হয়ে নিউজ দেখে আবারও হাতিরামকে ধমক দিয়ে বলে আগে ফোন খুঁজে বের করো, তারপর এদের শান্তি হবে। ভির্ককে এমন জ্বলতে দেখে হাতিরাম বেশ মজাই পাচ্ছিল। সিন শিফট হয়। সকালে সঞ্জীব বাড়ি ফিরে দেখতে পায় বাইরে পুলিশের গাড়ি। ভেতরে আসতেই ডলি তাকে জড়িয়ে ধরে সরি বলে। সে বসার ঘরে এসে হাতিরামের সাথে পরিচিত হয়। হাতিরাম জানায় এই দুজন পিএসও সঞ্জীবের সেফটির জন্য সর্বক্ষণ তার সাথেই থাকবে। তারপর উঠে এসে সঞ্জীবকে আস্তে করে প্রশ্ন করে তার কোনো অ্যাফেয়ার আছে কিনা। সঞ্জীব জানায় তার কোনো অ্যাফেয়ার নেই। সঞ্জীবকে সাবধানে থাকতে বলে হাতিরাম সেখান থেকে চলে আসে। পরের সিনে দেখানো হয় সেই চারজনকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়েছে। একজনের নাম দেখতে না পেয়ে ম্যাজিস্ট্রেট হাতিরামের দিকে তাকাতেই হাতিরাম বলে ওর নাম এখনো বলেনি। তখনই সেই ছেলেটি বলে ওঠে তার নাম বিশাল ত্যাগী। এবার একে একে সবার নামই জানা যায়, যেমন প্রথমজন তোপ সিং, দ্বিতীয়জন কবির এম, মেয়েটির নাম ম্যারিলিংডো এবং শেষজন বিশাল ত্যাগী। ম্যাজিস্ট্রেট তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করে দেয়। থানায় ফিরে আনসারি কল করে ওই চারজনের ক্রিমিনাল রেকর্ড বের করতে বলে। এদিকে হাতিরাম বাড়ি ফিরে তার ছেলে সিদ্ধার্থের ঘরে তাকে খুঁজতে গিয়ে একটি রিপোর্ট কার্ড পায়। সিদ্ধার্থ ফেল করেছে। শুধু তাই না, সে হাতিরামের সিগনেচারও নকল করেছিল। সেটা নিয়ে হাতিরাম এবং সিদ্ধার্থের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ হাতিরাম কমিশনারের হাতে পায়ে ধরে একটি ভালো স্কুলে তার অ্যাডমিশন করিয়েছিল, কিন্তু সিদ্ধার্থ কলোনির বাকিদের সাথে নর্মাল স্কুলেই পড়তে চায়। হাতিরাম রেগে গেলে তার ওয়াইফ তাকে শান্ত করে আর সিদ্ধার্থ তাকে অবজ্ঞা করেই সেখান থেকে চলে যায়। এদিকে আনসারি ক্রিমিনাল রেকর্ড বের করে ফেলেছিল। কবিরের নামে একাধিক বাইক এবং গাড়ি চুরির মামলা ছিল। একটু পর আরো একটি কাগজ বের হলে সেটা পড়েই আনসারি হাতিরামকে কল করে থানায় আসতে বলে। হাতিরাম থানায় আসলে আনসারি জানায় বিশাল ত্যাগী আসলে হাতোড়া ত্যাগী, উত্তরপ্রদেশের চিত্রকূটের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার। আজ পর্যন্ত একবারও ধরা পড়েনি। কিডন্যাপিং, র্যানসাম সহ মোট 45টা মার্ডার কেসের আসামি এই হাতোড়া ত্যাগী। এখানে সিজন 1 এর এপিসোড 1 শেষ হয়। দ্বিতীয় এপিসোডের শুরুতে দেখানো হয় আনসারি নিজে দাঁড়িয়ে থেকে ডুবুরিকে দিয়ে সেই ফেলে দেওয়া ফোনটি খোঁজাচ্ছিল, কিন্তু আনফরচুনেটলি ফোনটি পাওয়া যায় না। এদিকে সকালে হাতিরাম কাল রাতের ক্ষমা স্বরূপ সিদ্ধার্থকে স্কুলে দিয়ে আসতে চায়, কিন্তু সিদ্ধার্থ কোনো কথা না বলে বেরিয়ে পড়ে। হাতিরাম ছেলের এমন বেয়াদবিতে রেগে গিয়ে আবারও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। হাতিরামের ওয়াইফ বলে হাতিরাম একদমই নিজের বাবার মতো হয়েছে। তখন হাতিরাম প্রতিবাদ করে বলে তার বাবা আগে পিছে না দেখেই
বেল্ট দিয়ে পেটাতো, সে তো কখনো ছেলের গায়ে হাত দেয়নি। তারপর থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু বের হতেই তার বউয়ের বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। বোঝাই যাচ্ছিল তাকে দেখে হাতিরাম মোটেও খুশি হয়নি। হাতিরামের শ্যালক সাথে করে বেশ বড় বড় কিছু বাক্সবন্দি জিনিস নিয়ে এসেছিল, যেগুলো ভেতরে ঢোকাতে তাকে সাহায্য করতে বলে, কিন্তু থানায় লেট হয়ে যাবে বিধায় হাতিরাম চলে আসে। এদিকে থানায় পুলিশ 4 জনের উপরই টর্চার করছিল। তারা ত্যাগীকে জিজ্ঞেস করে তার নাম কি এবং তাকে কে পাঠিয়েছে, কিন্তু এত টর্চারের পরেও ত্যাগী নিজের মুখ খোলে না। অন্যদিকে মেয়েটি অর্থাৎ ম্যারি লিংডুকে টর্চার করছিল লেডি কনস্টেবল মঞ্জু। মার খেয়ে ম্যারি বলে তার দেরি হয়ে যাচ্ছিল, তাই সে এদের থেকে লিফট নেয়। মঞ্জু জানতে চায় তাহলে ডলার কোথা থেকে আসলো। ম্যারি উত্তর দেয় ডলার কালেক্ট করা তার হবি। তখন আনসারি জিজ্ঞেস করে তাহলে হোটেলের টাওয়েল তার ব্যাগে কি করছে। আনসারি ও হাতিরাম জিজ্ঞাসাবাদের জন্য হোটেল আপটাউনে চলে আসে। ইনভেস্টিগেশনের জন্য তারা হুট করেই ত্যাগীদের রুমে ঢুকে পড়ে। অফকোর্স সেখানে অন্য গেস্ট ছিল এবং তারা মোটেও ভালো কাজ করছিল না, যদিও ছেলেটি বলে মেয়েটি তার কাজিন এবং তারা মেয়েটির বিয়ের শপিং করতে এসেছিল। যাই হোক, তারা ওয়েটারের কাছ থেকে জানতে পারে রুমের ভেতর থেকে কেউ ভীষণ রেগে কথা বলছিল মাস্টারজির সাথে কথা বলিয়ে দিতে। তাছাড়া ডোবারম্যানের মতো দেখতে ছেলেটা অনেক সিগারেট খায়, দিনে 3-4 প্যাকেট সিগারেট দিতে বলতো। হাতিরাম বুঝে যায় কিভাবে তোপসিং এর কাছ থেকে কথা বের করতে হবে। সে আনসারিকে জিজ্ঞেস করে আনসারি সিগারেট খায় কিনা। তাদের দুজনের মধ্যে কেউই ধূমপান করতো না। তারপরও আনসারি তোপসিং এর সামনে সিগারেট খাওয়ার অভিনয় করছিল, আর হাতিরাম তাকে বলছিল ওয়েটার নিজের বয়ান দিয়ে দিয়েছে, সবার হিস্ট্রি শিট বের করেছি, তোরটা ক্লিন। আমি বলি কি সরকারি সাক্ষী হয়ে যা, আমি নিজে স্যারের সাথে কথা বলে তোর শাস্তি কম করাবো। হাতিরাম সিগারেটের প্যাকেট এগিয়ে দিতেই তোপসিং নিজেকে সামলাতে না পেরে সিগারেট নিয়ে নেয়। হাতিরাম নানা রকম চেষ্টা করছিল তার থেকে কথা বের করার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। আনসারিকে কাশতে দেখে তোপসিং বলে পার্সোনালি নিবেন না, তবে আপনি সিগারেট খাওয়ার অ্যাক্টিং খুবই বাজে করেন। হাতিরামও তার কথায় মুচকি আসতে বাধ্য হয়। সে খেয়াল করে তোপসিং এর হাতে একটি ছুরির ট্যাটু এবং তাতে সি লেখা। যখন তাকে জিজ্ঞেস করা হয় এর মানে কি, তখন তোপসিং বলে সি ফর চাকু। হাতিরাম নিজের রাগ সামলাতে না পেরে তোপসিংকে কষিয়ে একটা চড় মারে। সে ও আনসারি টর্চার সেল থেকে বের হওয়ার সময় আনসারি সিগারেট খাওয়া নিয়ে হাসাহাসি করতে করতে বের হচ্ছিল, যেটা SHO ভিরকের একদমই পছন্দ হয় না। হাতিরাম হাসা থামিয়ে কনস্টেবল টোকাসকে ডেকে অর্ডার দেয় কবিরের সামনেই তোপসিং এর উপর লাঠি ভাঙার জন্য। অন্যদিকে সঞ্জীব তার চ্যানেলের ওনার মিস্টার সিং এর সাথে দেখা করতে এসেছে। সঞ্জীবের উপর হামলা হয়েছে নাকি তার সমস্যা চলছে, এইসব কিছু চিন্তা না করেই সিং সাহেব তাকে রিজাইন করতে বলে। সঞ্জীব যখন বলে এই পয়েন্টে তাকে কাজ থেকে বের করে দিলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তখন সিং উত্তর দেয় দরকার পড়লে বই লিখুক, ফার্মিং করুক, কিন্তু তার চ্যানেলে সঞ্জীবের জন্য কোনো জায়গা নেই। আর এটার কারণ অবশ্যই টিআরপি নয়, বরং এক্সপ্রেস হাইওয়ে নিয়ে সঞ্জীবের করতে চাওয়া রিপোর্ট, যেখানে সে সরকারের কারচুপির কথা তুলে ধরতে চাইছিল। আর সরকারের সমর্থক বিজনেসম্যান সিং, যে কিনা নিজেও সরকারের কাছ থেকে লাভবান হয়, সে অবশ্য বিষয়টি মেনে নেবে না। সিং ইনডিরেক্টলি সঞ্জীবকে মুফতখোর বলে সম্বোধন করে। সঞ্জীব অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। এদিকে হাতিরাম ও আনসারি কবিরের কাছে এসে তাকে জিজ্ঞেস করে তুই বলিসনি কেন তুই মুসলমান, তুই হিন্দু হওয়ার নাটক করছিস কেন। কবির এম মানে কি? কবির বলে এম মানে এমই। খতনার সার্টিফিকেট দেখালে সে বলে কোনো একটি অপারেশনের পর তার বাবা তাকে এটা দিয়েছিল। হাতিরাম রেগে গিয়ে কবিরকে তার ধর্ম নিয়ে বাজে একটি গালি দেয়। সাথে সাথেই বুঝতে পারে এটা করা তার একদমই উচিত হয়নি, কারণ আনসারিও একজন মুসলিম। সে কবিরের প্যান্ট খুলে নিতে বললে কবির ভয়ে প্রস্রাব করে দেয়। আনসারি হাতিরামকে বলে বাকিটা সে দেখে নেবে। তারপর কবিরকে একটি ছোট্ট বই দিয়ে পড়তে বলে, এটা আনসারিকে তার বাবা দিয়েছিল। কবির জানায় সে উর্দু পড়তে পারে না। আনসারি একটু অবাক হয়, কবির কেন উর্দু পড়তে পারে না সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, আনসারির লেখাটি কবিরকে পড়ে শোনায়। সেই ব্যক্তি জাহান্নামে যাবে না যে আল্লাহর ভয়ে কান্না করেছে। তারপর বলে তুমি একটি ভুল করে ফেলেছো, এখন সত্যিটা বলে দাও, নয়তো ইন্সপেক্টর জাহান্নাম দেখিয়ে দেবে। কবির ভয়ে ভয়ে বলে সত্যিটা বললে ওরা আমাকে মেরে ফেলবে। আনসারি তাকে অভয় দিয়ে বলে কবির যদি সত্যিটা বলতে রাজি হয় তাহলে সে হাই অথরিটির সাথে কথা বলে কবিরকে সরকারি সাক্ষী বানিয়ে দেবে। তারপর বাইরে এসে হাতিরামকে জানায় কবির সত্যিটা বলতে রাজি হয়ে গিয়েছে। হাতিরাম আনসারিকে 1 কাপ চা দিয়ে তাকে সরি বলে, কারণ ভেতরে সে ভুল করে আনসারির ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেলেছিল। আনসারি বলে যাই হোক, কাজ তো হয়েছে। কবির নিজের স্বীকারোক্তি দেয় সে ত্যাগী অথবা বাকিদের চেনে না, এর আগে তাদের কখনো দেখাও হয়নি। হাতিরাম জিজ্ঞেস করে তাদের কাজটা কে করতে বলেছিল। কবির বলে সে বাকিদেরটা জানে না, তবে তাকে কাজটা চাঁদনি চকের মোটর মেকানিক তারেক করতে বলেছিল। এর আগেও সে তারেকের হয়ে গাড়ি চুরি করেছে। প্রতিবারের মতো এবারও তাকে অগ্রিম 50,000 এবং কাজ করার পর বাকি 50,000
টাকা দেওয়ার কথা ছিল। হাতিরাম জিজ্ঞেস করে কি কাজ করতে বলেছিল। কবির উত্তর দেয় বাইরে থেকে গাড়ি চুরি করে এনে দিল্লিতে দেখা করার কথা ছিল। বলেছিল ৩-৪ দিন ওদের গাড়িতে ঘোরাতে হবে, যেখানে যেতে চায় সেখানে নিয়ে যেতে হবে। কাজ শেষ হলে গাড়িটি গুম করে দেওয়ার কথা ছিল। তারা তাকে সঞ্জীব মেহেরের পিছু নিতে বলেছিল। তোপ সিং উর্ফ চাকু সব জায়গায় ছবি তুলছিল। কবির ত্যাগীর কাছে বন্দুক দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে গাড়ি চুরি করলেও কখনো খুন করেনি, তাই সে তারেককে কাজটা করতে মানা করে দিলে তারেক তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। হাতিরাম জিজ্ঞেস করে তাদের কাছে বন্দুক এবং সুযোগ দুটো থাকার পরেও তারা সঞ্জীবকে মারলো না কেন। কবির উত্তর দেয় সে জানে না, ত্যাগী কারোর সাথে কথা বলতে চাইছিল। হাতিরাম বলে মাস্টারজির সাথে। কবির বলে হ্যাঁ, মাস্টারজির সাথে। ত্যাগী বলছিল মাস্টারজির সাথে কথা না বললে সে কাজটি করবে না। তারপর হঠাৎ একদিন এসে বলল দিল্লি থেকে চলে যেতে হবে। হাতিরাম অবাক হয়ে বলে তার মানে যেদিন তোমরা অ্যারেস্ট হয়েছিলে সেদিন দিল্লি থেকে চলে যাচ্ছিলে। হাতিরাম রুম থেকে বের হয়ে আনসারিকে বলে ওই ফোনটা খুঁজে পাওয়ার খুব দরকার, ওটাতে মাস্টারজির নাম্বার সহ সঞ্জীব মেহরার ছবিও থাকতে পারে, যেটা কেসের জন্য খুবই প্রয়োজনীয়। আনসারি সাই জানিয়ে বলে আর তারেককেও ধরতে হবে, আপাতত এই দুইটি লিডই আছে তাদের কাছে। হাতিরাম ত্যাগীর দিকে তাকিয়ে বলে চিত্রকূট যেতে হবে ত্যাগী সম্পর্কে জানার জন্য। হাতিরাম ডিসিপি ভগতের সাথে দেখা করতে চলে আসে। ডিসিপি ভগত হাতিরামের চিত্রকূট যাওয়ার ব্যাপারে রাজি ছিল না। তখন হাতিরাম বলে কেসটি সলভ করার জন্য ত্যাগী সম্পর্কে জানা প্রয়োজন। তোপ সিং অর্থাৎ চাকু হয়তো এক্সট্রা শুটার হতে পারে, আর মেয়েটিকে সাথে রেখেছিল যাতে কেউ তাদের সন্দেহ না করে। তাই অনেক বোঝানোর পর ডিসিপি ভগত হাতিরামকে চিত্রকূট যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়, কিন্তু বারবার সাবধান করে যাতে ত্যাগীর নাম লিক না হয়। কিছুদিন পরে তারা প্রেস রিলিজ দেবে। অন্যদিকে সঞ্জীব আইডেন্টিফিকেশনের জন্য থানায় এসে পৌঁছেছে। হাতিরাম 4 জন আসামিকে সঞ্জীবের সামনে এনে হাজির করে। সঞ্জীব খুব মনোযোগ সহকারে সবাইকে দেখতে শুরু করে, স্পেশালি ত্যাগীকে। হাতিরাম যখন জিজ্ঞেস করে সঞ্জীব এদের কাউকে চেনে কিনা, তখন সঞ্জীব জানায় সে চেনে না। বের হতে হতে সঞ্জীব হাতিরামকে তাদের নাম জিজ্ঞেস করলে হাতিরাম বলে বিষয়টি কনফিডেন্সিয়াল, তাই সে কিছুই বলতে পারবে না। তারপর জিজ্ঞেস করে সঞ্জীব চিত্রকূটে কাউকে চেনে কিনা। সঞ্জীব উত্তর দেয় না, কিন্তু কেন? হাতিরাম সরল মনে জানিয়ে দেয় সে একটি লিড পেয়েছিল। সঞ্জীব যাওয়ার সময় হাতিরাম সঞ্জীবের গাড়িতে একটি স্টিকার দেখে বলে তার ছেলেও সঞ্জীবের স্কুলেই পড়ে, কিন্তু সঞ্জীব হাতিরামের মতো সামান্য একজন জুনিয়র পুলিশকে কিছু বলার প্রয়োজনও বোধ করে না। সিন শিফট হয় সিদ্ধার্থের স্কুলে। আমরা দেখতে পাই সেখানকার সবাই সিদ্ধার্থকে তার বাবার নামের কারণে হাসির পাত্র বানিয়ে ফেলেছিল। ছুটির পর সিদ্ধার্থকে নিতে হাতিরাম তার স্কুলে এসেছে। সে সিদ্ধার্থকে জানায় সঞ্জীব মেহরাও তার স্কুলেই পড়তো, কখনো সঞ্জীব মেহরার সাথে দেখা করতে চাইলে হাতিরাম দেখা করিয়ে নিয়ে আসবে। এদিকে হাতিরামের গাড়ি কোনো মতে স্টার্ট হতে চাইছিল না, তাই সে নেমে দেখতে যায় কি সমস্যা হয়েছে। অন্যদিকে সিদ্ধার্থ নিজের বাবার গাড়িতে বসে তার ক্লাসমেটদের কাছ থেকে লুকাতে শুরু করে, কারণ তারা অনেক দামি দামি গাড়ি ব্যবহার করত। এরই মাঝে হাতিরামের কাছে আনসারির কল আসলে সে জানায় ম্যারি লিংডোর কল ডিটেলস বের করা হয়েছে, যেখানে দেখাচ্ছে ম্যারি একটি নাম্বারে অনেকবার কথা বলেছে। নাম্বারটি বন্ধ থাকলেও জানা গিয়েছে যে ম্যারির নাম্বার এবং ওই নাম্বারটি স্টেশনের একই দোকানের ঠিকানায় রেজিস্টার্ড। আনসারি তারিখের চাচার বাসায় রেড দিতে যাচ্ছে, তাই হাতিরাম যেন স্টেশন থেকে ঘুরে আসে। হাতিরাম কল কেটে সিদ্ধার্থকে কিছু বলতেই যাবে, তার আগেই খেয়াল করে সিদ্ধার্থ অলরেডি সেখান থেকে চলে গিয়েছে। অন্যদিকে সঞ্জীব গাড়িতে করে যাওয়ার সময় তার কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে। সঞ্জীব ফোন রিসিভ করে সামনে তাকাতেই সেখানে ত্যাগীকে হ্যালুসিনেট করতে শুরু করে। আসলে সঞ্জীব ওদের কথা ভুলতেই পারছিল না। সে গাড়ি থামিয়ে সারাকে কল করে তার একটি কাজ করে দেওয়ার জন্য অনুরোধ করে। এদিকে হাতিরাম স্টেশনে পৌঁছে সেই সিম রেজিস্টার দোকানে এসে জানতে পারে দোকানদারের বাবা 10-12 বছর ধরে নিজের ঠিকানা দিয়ে সিম রেজিস্টার করে স্টেশনের নাম পরিচয়বিহীন লোকেদের কাছে বিক্রি করত। সেই সিম দুটোও হয়তো এমনই কারো। অন্যদিকে আনসারি তারিকের চাচার বাড়িতে চলে আসে। খেলার সময় বল তারিকের চাচার গায়ে লাগলে সে বাচ্চাদের বলটি নষ্ট করে দেয়। আনসারি নিচে থেকে তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে তারিক বাসায় আছে কিনা। চাচা উত্তর দেয় নেই। তখন সেই বাচ্চাদের একজন প্রতিশোধ নিতে বলে ওঠে মিথ্যা বলছে, তারিক ঘরেই আছে। আনসারি টোকাসকে নিচে দাঁড় করিয়ে অন্য একজন কনস্টেবল সহ তারিককে ধরতে উপরে চলে আসে, কিন্তু তারিক কনস্টেবলকে ফাঁকি দিয়ে নিচে চলে যায়। নিচে থাকা টোকাসও তাকে ধরতে ব্যর্থ হলে আনসারি একজনের বাইক নিয়ে তারিকের পিছু করতে শুরু করে, কিন্তু হঠাৎ সামনে থেকে একটি মেয়ে চলে আসায় তার সাথে আনসারির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সিন শিফট হয় থানায়। হাতিরাম আনসারিকে বলে কিছু ফলমূল নিয়ে হসপিটালে গিয়ে মেয়েটিকে দেখে আসার জন্য। মেয়েটির বাবা মা মিডিয়ায় যা খুশি তাই বলে বেড়াচ্ছে। আনসারি বলে দোষ মেয়েটার ছিল, তাছাড়া মেয়েটার তেমন একটা ব্যথাও লাগেনি। তখন হাতিরাম তাকে বলে অনেক সাধনার পর সে একটা কেস পেয়েছে, আনসারির জন্য তার কেসের যেন কোনো ক্ষতি না হয়। কথাগুলো শুনে
শুনে আনসারি কষ্ট পেলেও কিছু বলে না। এদিকে সারা ম্যাথিউস সঞ্জীবের কথা মতো থানায় এসে লেডি কনস্টেবল মঞ্জুকে জানায় সঞ্জীব মেহরা তার এবং তার পরিবারের জন্য গিফট পাঠিয়েছে। সারা কেন মঞ্জুকে গিফট দিল সেটা কিছুক্ষণের মাঝেই ক্লিয়ার হয়ে যাবে। অন্যদিকে সঞ্জীবের স্ত্রী ডলি সঞ্জীবের মঙ্গল কামনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। তারই মাঝে সঞ্জীবের ফোনে কল এলে সঞ্জীব সেখান থেকে বেরিয়ে আসে। ডলি তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু সঞ্জীব তার কোনো কথা না শুনেই বেরিয়ে যায়। সারা আসলে মঞ্জুর থেকে 4 জনের নাম বের করার জন্য গিফট দিয়েছিল এবং সঞ্জীব সেটাই দেখতে এসেছে। সারা জিজ্ঞেস করে ওরা দেখতে কেমন ছিল। সঞ্জীব বলে খুবই সাধারণ, আর 5টা সাধারণ মানুষের মতোই যারা আমাদের বাড়িতে কাজ করে, গাড়ি চালায়, পেপার সাপ্লাই করে। কথা বলতে বলতে তাদের মাঝে একটি দুর্বল মুহূর্ত তৈরি হলে সঞ্জীব নিজেকে সরিয়ে নিয়ে আসে। তখন সারা বলে সঞ্জীব বিবাহিত, কিন্তু তারপরও সঞ্জীব তার কাছাকাছি আসলে সে সঞ্জীবকে জাজ করবে না, কারণ সে জানে সঞ্জীব একজন ভালো মানুষ। সঞ্জীব এবার আর নিজেকে আটকায় না। এইদিকে হাতিরাম বাড়ি ফিরে দেখতে পায় তার ওয়াইফের বড় ভাই জিতু বাড়িতে একটি মেশিন সেট করেছে, যেটা মূলত সোডা বানানোর মেশিন, কিন্তু জিতু বলে সেটা স্পার্কলিং ওয়াটার বানানোর মেশিন। এগুলো ইউরোপ আমেরিকায় অনেক ব্যবহৃত হয়। জিতু এটারই নতুন বিজনেস খুলেছে। হাতিরামের মুখ দেখেই বোঝা যাচ্ছিল এইসব তার একটুও ভালো লাগছিল না। এদিকে রাজু নামের কলোনির একটি ছেলে সিদ্ধার্থ সহ আরো কিছু ছেলেদের গল্প শোনাচ্ছিল সে কিভাবে তার থেকেও বড় কয়েকজন ছেলেকে বন্দুক দিয়ে ভয় দেখিয়েছিল। সামনে থাকা একজন ছেলে বলে ওঠে রাজু তাদের গাঁজাখুরি গল্প শোনাচ্ছে। সাথে সাথেই রাজু ছেলেটির মাথায় বন্দুক তাক করে তাকে দেখিয়ে দেয় সে মিথ্যা বলছে না। সিদ্ধার্থ রাজুকে বলে তার বন্দুকটা একটু ধরতে দিতে, কারণ বাড়িতে হাতিরাম তাকে বন্দুকে হাত পর্যন্ত দিতে দেয় না। কিন্তু রাজু বন্দুক দেয় না, বলে বন্দুক ধরতে হলে দেশি কলিজা প্রয়োজন। তার মতো ইংলিশ মিডিয়ামের পোল্ট্রি বন্দুকের ভার সইতে পারবে না। থানায় আনসারি এসে হাতিরামকে জানায় তোপ সিং এর ঠিকানা যার নামে রেজিস্ট্রেশন করা তাকে খুঁজে পাওয়া গিয়েছে। আনসারি সেখানে যেতে চাইলে হাতিরাম তাকে মানা করে দিয়ে বলে সে নিজেই সেখানে যাবে। আনসারি মনে মনে বেশ কষ্ট পায়, কারণ হাতিরাম এখন আর তাকে আগের মতো বিশ্বাস করে না। অন্যদিকে কনস্টেবলরা বলাবলি করছিল যে আনসারি মুসলিম, তাই সে ইচ্ছা করে তারেককে ছেড়ে দিয়েছে, অথচ আমরা জানি তারা দুজনই তারেককে আটকাতে ব্যর্থ হয়েছিল। তারা আরো বলে হাতিরাম কবিরকে গালি দেওয়ার সময় আনসারিরও তো খারাপ লেগেছিল। হাতিরাম এসে দাঁড়াতেই তারা চুপ হয়ে যায়। এবার আর হাতিরাম চুপ করে থাকে না, বরং আনসারিকে ডেকে বলে সে হাতিরামের সাথে ইনভেস্টিগেট করবে, অর্থাৎ বাকিদের কিছু না বলেও বুঝিয়ে দেয় যে আনসারি তাদের থেকে অনেক বেশি রেসপন্সিবল। হাতিরাম ও আনসারি তোপ সিং এর ঠিকানায় চলে আসে। সেটা তোপ সিং এর মামার বাড়ি। তার মামা বলে সে তোপ সিং কে থাকতে দিয়েছিল, কাজও দিয়েছিল যাতে তাকে সাহায্য করতে পারে, কিন্তু তোপ সিং টাকা চুরি করছিল, তাই 6 মাস আগেই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ হয়নি। হাতিরাম জানতে চায় তোপ সিং কোনো মাস্টারজির কথা বলেছে কিনা। তার মামা বলে না। তোপ সিং এর মামি চা দেওয়ার সময় বলে কতবার বলেছিলাম গ্রামে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, ওকে থাকার জন্য জায়গা দিও না। হাতিরাম জিজ্ঞেস করে কি কাণ্ড। তার মামা বলে সঠিক জানি না, তবে ছেলেটা সমস্যায় ছিল তাই মামা হিসেবে তাকে সাহায্য করেছিলাম। হাতিরাম জানতে চায় আর কেউ তোপ সিং এর ব্যাপারে কিছু বলতে পারবে কিনা। মামি উত্তর দেয় তোপ সিং এর একজন চাচা আছে, দুজনের মাঝে অনেক ভালো সম্পর্ক। তারা মামার কাছ থেকে তোপ সিং এর চাচার ঠিকানা নিয়ে চলে আসে। থানায় এসে ভির্কের কাছে পাঞ্জাব যাওয়ার জন্য পারমিশন চায়, কারণ তোপ সিং এর আসল ঠিকানা পাঞ্জাব। ভির্ক বলে এত জরুরি হলে আনসারিকে না পাঠিয়ে তুমি যাও, আনসারি এখনো নতুন। হাতিরাম জানায় সে চিত্রকূট যাচ্ছে, তাই আনসারি পাঞ্জাব যাবে। ভির্ক যখন জানতে পারে সে হেডকোয়ার্টার থেকে চিত্রকূট যাওয়ার পারমিশন পেয়েছে, তখন একটু তাচ্ছিল্য করেই বলে আমি তো ভুলে গিয়েছিলাম যে এখন তো হাতিরাম চৌধুরী সরাসরি হেডকোয়ার্টার থেকে নির্দেশনা পায়। যাই হোক, অবশেষে আনসারি পাঞ্জাব যাওয়ার জন্য পারমিশন পেয়ে গিয়েছিল। বাস স্ট্যান্ডে বসে আনসারি জিজ্ঞেস করে ভির্কের সাথে হাতিরামের কোনো ব্যক্তিগত শত্রুতা আছে কিনা। আমরা জানতে পারি ভির্ক হাতিরামের 1-1.5 বছরের জুনিয়র ছিল। তার ট্রেনিং হাতিরামের আন্ডারেই হয়েছিল, কিন্তু ভির্ক তোষামত করে দ্রুত প্রমোশন পেয়ে তার বস হয়ে গিয়েছে, আর সে এই পাতাল লোকের পার্মানেন্ট নিবাসী হয়ে থেকে গেল। একটু চুপ থেকে নীরবতা কাটিয়ে বলে ওঠে এই কেসটা তার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। হাতিরাম চিত্রকূটের উদ্দেশ্যে রওনা হয় আর আনসারি পাঞ্জাবের। এপিসোডের শেষে দেখা যায় সেই ফোনটিও পাওয়া গিয়েছিল। এখানেই পাতাল লোক সিজন 1 এপিসোড 2 সমাপ্ত হয়। জানি না আপনাদের কাছে এক্সপ্লেনেশন কেমন লেগেছে, যেমনই লাগুক সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তীতে পাতাল লোকের সব আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।